হবে না। আর আমার বলার মতো মানে সিচুয়েশনও নাই। আমি এতটুকুই বলবো, আজ যে এত সাংবাদিক আসছে একটাবার আমাদের কথা শোনার জন্য। এই মামলা যখন চলে আমি সব সাংবাদিকের পায়ে ধরে বলছি, ভাই একটা নিউজ করেন যে কেন আপোষনামা নিয়ে আসলো। আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই? বিবাদী আপোষনামা নিয়ে যায়, বাদী কেন আপোষনামা নিয়ে গেছে? আপনাদের মনে কি এই প্রশ্নটা জাগে নাই? কেন আপনারা এখন আসছেন? আগে কেন আসেন না? 11 দিন যখন জেলে ছিলাম কোন সাংবাদিক কেন নিউজ করে নাই যে তাহরিমা কেন 11 দিন ধরে জেলে? কেন এই প্রশ্নটা করে নাই? কিছু তথাকথিত সাংবাদিক আছে যারা আমার বয়স জানাও নিউজ করে যে আসলে জুলাই যোদ্ধা তাহরিমার বয়স কত। তারা নিউজ করে যে আমি নাকি সময় টিভির মতো এত বড় একটা চ্যানেল কিভাবে নিউজ করলো যে আমি এই দুর্জয়কে হানি ট্র্যাপ করে ওইখানে নিয়ে গিয়ে ওকে ওর থেকে টাকা নিয়ে ওকে রাস্তায় ছেড়ে দিয়েছি, চৌরাস্তায় ছেড়ে দিয়ে আসছি। সময় টিভির মতো এরকম। এখন সময় টিভি এখানেই আছে। এখন যে সময় টিভিকে ভুয়া বলে নিউজ দেয়, সময় টিভি সেম কাহিনী আমাকে সবসময় ওরা নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে। ওনারা এইভাবে প্রেজেন্ট করছে, সকালে রিমান্ড, দুপুরে জামিন, সন্ধ্যায় মুক্তি। এটা কেমন কথা? কেমন ভাবে এত বড় চ্যানেল গুলা এইসব নিউজ করতে পারে? ইউটিউবের কথা বাদ দিলাম, আরেকটা আছে কালের কণ্ঠ। এই বসুন্ধরা মিডিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি, আপনারা কিন্তু প্রথম আলোর মতো শর্ট খায়েন না। বারবার বলতেছি, আমরা কিন্তু হাজি ভাই চলে গেছে, কিন্তু হাজি ভাই আমাদেরকে শিখাই দিয়ে গেছে কিভাবে কোন সময় কি করতে হবে। আপনারা দয়া করে এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভালো হয়ে যান, নয়তোবা আপনাদের উপর আবার স্টুডেন্ট বা আমাদের যে ক্ষোভটা সেটা প্রকাশ হয়ে যাবে অতি শীঘ্রই। আমাদের আসলে জেলে নেওয়ার ব্যাপারটা আরেকটা কথা। আমার সাথে জেলে আরেকটা মেয়ে ছিল, সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তানজিলা তাবাসসুম, অর্থনীতি নিয়ে পড়তেছে সেকেন্ড ইয়ারে। ওই মেয়েটাকে পুরো গুম করে রাখা হয়েছে। আমার ফ্যামিলি তো জানতো যে আমি জেলে, কিন্তু ওর ফ্যামিলি জানে ও হলে, ওর ইউনিভার্সিটি স্টুডেন্টরা জানে ও বাসায়। এইভাবে স্টুডেন্টদের মুখ কেন বন্ধ করা হচ্ছে? ওই মেয়েটাও সেম আমার মতো প্রতিবাদী কণ্ঠ ছিল, আমাদের মতো প্রতিবাদী কণ্ঠ ছিল। ওই মেয়েকে এভাবে জেলে গুম করে রাখা হয়েছে, ওর ফ্যামিলিও জানে না, ওর ইউনিভার্সিটিও জানে না। এইভাবে আমাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে কেন? কে এই উপর লেভেলটা? কে যার জন্য আমাকে আমার ফ্যামিলির সাথে সাক্ষাৎ বন্ধ করে এভাবে টর্চার করা হয়েছে? এই উপর লেভেলটা কে, যাকে তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে মামলা লেখানো হয়, তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে রিমান্ড দেওয়া হয়? 17 বছর হয়েও কেন রিমান্ড খাইতে হয়? এই প্রশ্নগুলো আমার থাকবে এই সরকারের কাছে। আর আরেকটাই কথা বলবো, আমার সহযোগিতা ভাইরা যথেষ্ট করছে, তার ভিতর অন্যতম ছিল অপু ভাই, তারপর রাশেদ ভাই, আরো অনেকেই ছিলেন যাদের নাম হয়তো বা আমি মানে মনে পড়তেছে না। আমি এমনি অনেক অসুস্থ, আপনারা দেখে আমার চেহারা দেখে হয়তো বা আমার অঙ্গভঙ্গি দেখে বুঝতেছেন যে আমি আসলে এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না। আমার অনেক অসুস্থ, আমি খুব কষ্টে আসছি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ আমি সুস্থ হয়ে গেলে আপনাদেরকে আমার জেলে কিভাবে টর্চার করা হয়েছিল, কে করছিল, সবকিছুই বলবো। এই বক্তব্য করে এতটুকুই আমার আপনাদের কাছে। আমাকে যেদিন অ্যারেস্ট করা হয় রুম থেকে, সেদিনই হসপিটাল থেকে রিলিজ পেয়ে ঘরে মানে বাসায় আসছি। আমি টানা 4 দিন হসপিটালে ছিলাম। আমাকে অনেকে দেখতে, অনেক অসুস্থ ছিলাম। আমি 25 তারিখ সকালবেলা আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসে শরীর অনেক দুর্বল ছিল। তখন আমি ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতেছি। হঠাৎ করে রাত্রেবেলা উঠে দেখতেছি কি আমার আম্মু কান্নাকাটি করতেছে, রুম ভর্তি পুলিশ আর আর্মি। তা আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেন আসছেন, ওনারা বললো আপনার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট আছে। তা আমি পরে বললাম সার্চ করেন। ওনারা লবণের প্যাকেট খুলে 50 কোটি টাকা খোঁজে, ওনারা বিছনার চাদর উঠে 50 কোটি টাকা খোঁজে। যাই হোক, পরে আমাকে ওনারা নিয়ে গেল, তখন প্রায় রাত 2টা বাজে। নিয়ে যাওয়ার পরে যখন থানায় আমাকে হস্তান্তর করা হলো, আমি টঙ্গী পূর্ব থানায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। যদি আমার মামলাটা কালিয়াকৈর থানায়, টঙ্গী পূর্ব থানায় যখন নিছে, যে পুলিশগুলা আমাকে দেখে সবসময় আপু বলে সম্মান করতো, তাদেরকে একবার রিকোয়েস্ট করছিলাম পা পর্যন্ত ধরে যে আমাকে জেলের ভিতরে রাখেন না, আমাকে একটু বাইরে বসান, এই জেলের ভিতরে রাখলে আমি মরে যাবো। জেলের অবস্থা এত খারাপ ছিল। ওনারা আমাকে যে ব্যবহারটা করছে আমার সাথে, যাই হোক এই বিষয়ে বাদই দিই। তারপর যখন আমাকে কোর্টে নেওয়া হইলো,
আমার আম্মু এমন একজন মানুষ, সে মানে বাড়ি থেকে বাজার পর্যন্ত চিনে না। না, আমার বাবা জামাতে গেছে 4 মাসের জন্য, আমার মার পাশে কেউ ছিল না। আমার মা সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কিভাবে আমার মেয়েকে বের করবো, কোন স্কুল ধরবো, কিভাবে কি করব। 3 দিন পর দেবদূতের মতো অপু ভাই আসছে, গাজীপুরের আহ্বায়ক, অনেকেই আসছে, অপু ভাই, রাশেদ ভাই, দুদু ভাই, মহিন ভাই, মসিন ভাই, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, তারা আমাকে অনেক হেল্প করছে। কিন্তু আমি 11 দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হয়েছি, আমার রিমান্ড 2 বার হয়েছিল। প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই, রবিবার আমার জামিন দেওয়া হয় ম্যাজিস্ট্রেট কোর্টে, তখন ওইখান থেকে জামিন নামঞ্জুর করে রিমান্ড দেওয়া হয় আমাকে। ওই রিমান্ড শেষে যখন আমি কালকে পরশুদিন যখন কোর্টে যাই, তখন আমার মামলার যে আয়ু ইসাই ফারুক, উনি আবার রিমান্ড চায় আমার। উনি এভাবে রিমান্ড চাওয়ার জন্য আমি ভাবছি এবার রিমান্ড হবে না, এবার আমার জামিনটা হয়ে যাবে, কারণ 12 তারিখে আমার এক্সাম। কিন্তু উনি রিমান্ড চাওয়ার পরে আমার উকিলরা বেশ কিছু প্রমাণ দেখায়, আমি আমার পক্ষে আমার যথেষ্ট নির্দোষ হওয়ার প্রমাণ আছে। ম্যাজিস্ট্রেট যখন আয়োগকে জিজ্ঞেস করে এজাহার নামা ছাড়া কি 1 নম্বর বিবাদীর বিপক্ষে কোনো প্রমাণ আছে, উনি আমার আয়ু বলে যে না, কোনো প্রমাণ নাই। আমার পক্ষে সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা ম্যাজিস্ট্রেট কাছে দেয়, ম্যাজিস্ট্রেট তাও আমার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমার রিমান্ড মঞ্জুরে আমার কোনো কষ্ট ছিল না। আমার 12 তারিখে পরীক্ষা, সেই পরীক্ষাটা দেখানোর পরেও উনি আমার জামিন মঞ্জুর করে। তারপর আমার ভাইয়েরা ওইখানে যথেষ্ট আমার